আমরা কথা বলছিলাম সুবিরিন, মানে হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌম। আমি বলেছিলাম যে সার্বভৌমত্ব হচ্ছে একটা কাল্পনিক ধারণা। ও ভৌম বা সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি? রোমান আইনজ্ঞ উলাপিয়ান তিনি রোমান আইনের কিছু বিষয় পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে তিনি পেয়েছে জনগণ তার ক্ষমতা সম্রাটের উপর অর্পণ করেন। সম্রাট কোনো আইনের অধীন নন, সম্রাটের ইচ্ছাই সংবিধান। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একজন সম্রাট থাকবেন, সেই সম্রাটের উপর সকল ক্ষমতা তার নিজেদের জীবন পর্যন্ত অর্পণ করেন একজন নাগরিক, এবং সেই সম্রাট কারো অধীনে নন, তিনিই সার্বভৌম। এইটাকেই বলা হয় সার্বভৌমত্ব। মধ্যযুগে এসে এই বিষয়টার পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত তারা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করার চেষ্টা করেছে, এবং এই সার্বভৌম বা সার্বভৌমত্ব ধারণাটা মধ্যযুগে বিলুপ্ত হয়েছে। আবার এই মধ্যযুগেই সার্বভৌম বা সার্বভৌমত্বের পুনর্জাগরণ ঘটেছে। সেখানে আরেকটি বিষয় এসে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পরম সত্তার সার্বভৌমত্ব, অর্থাৎ ঈশ্বরের সার্বভৌমত্ব। অর্থাৎ বলা হয়েছে যে সৃষ্টিকর্তাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সৃষ্টিকর্তার যে মনোনীত লোক শাসক, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। যে পরমত্বের ধারণা, এই ধারণায় ঈশ্বরের মনোনীত ব্যক্তি জনগণকে শাসন করার অধিকার রাখে। ফরাসি বিপ্লবের পরে আরেকটি কনসেপ্ট দাঁড়িয়েছে, সেটি হচ্ছে জনগণের ইচ্ছাই সার্বভৌমত্ব। অর্থাৎ জনগণের যে অভিপ্রায় বা জনগণেই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই তত্ত্বটি বিকশিত হয়েছে। এই তত্ত্বটি বিকশিত হয়ে জনগণের সাথে একটি গোষ্ঠী বা একটা ব্যক্তি একটা সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ তার শাসন ক্ষমতা অর্পণ করে সেই ব্যক্তি বা গোষ্ঠী। এটাকে আমরা আধুনিক যুগে গণতন্ত্র বলি, এবং এই ধারণা হইল আধুনিক যুগের সার্বভৌমত্বের ধারণা। একটু যদি ক্লিয়ার করে বলি, মানে একটি সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ তার ক্ষমতা একজন শাসক বা একটি গোষ্ঠীর কাছে হস্তান্তর করে। এই বিষয়টাকেই সার্বভৌমত্ব বলতে পারে। এবং আধুনিক ধারণা অনুযায়ী আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেইটাই জনগণের সার্বভৌম বা জনগণের অভিপ্রায় বা জনগণের সার্বভৌমত্ব। আধুনিক গণতন্ত্রে আমরা এই জনগণের সার্বভৌমত্ব যেটা হস্তান্তরিত হয় ভোটের মাধ্যমে, এটাই আমরা বুঝি। এখন দেখেন, পুরা বিষয়টাই আসলে একটা তত্ত্ব রূপের উপর দাঁড়িয়ে আছে। এটার বাস্তব রূপ আসলে নেই কোথাও। জনগণ যে সামাজিক চুক্তির মাধ্যমে শাসন করার অধিকার দেয়, সেইখানেই জনগণ শোষিত এবং নিষ্পেষিত। সুতরাং জনগণের সার্বভৌমত্ব বলতে কিছু আর কাগজে থাকলেও বাস্তবে কিছু আর থাকে না। অপরদিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে বোঝায়
যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে তার জনগণ, তার শাসকও নির্ধারণ করবে তার জনগণ। যদি অন্য কোনো শক্তি শাসক নির্ধারণ করে দেয়, তাহলে সেই রাষ্ট্রের আর সার্বভৌমত্ব থাকে না। এই যে মাদুরোকে গ্রেপ্তার, তাকে স্ত্রী সহ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, অন্য একটি রাষ্ট্র তুলে নিয়ে গিয়েছে এবং তারা এখন নির্ধারণ করতে চাইতেছে ভেনেজুয়েলার সরকার কিভাবে চলবে, অথবা তারা নিজেরাই সেটাকে শাসন করতে চাচ্ছে। এই বিষয়টা সেই দেশের জনগণের অভিপ্রায় না। জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তাহলে জনগণের অভিপ্রায়ে তারা সেই কাজটা করে না। যদি সেটা জনগণের অভিপ্রায়ই করত, তাহলে জনগণই সেই শাসককে উৎখাত করত। যে কারণে আমি আবারও বলতে চাচ্ছি, বর্তমান বিশ্বে সার্বভৌম বা সার্বভৌমত্ব এটি একটি কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা মূলত মধ্যযুগে ফিরে যাচ্ছি। মধ্যযুগ বা এক সময় যে এক দেশের রাজা আরেক দেশের রাজাকে বন্দি করে নিয়ে যেত, এই ধরনের ঘটনাও ঘটছে। এটা আধুনিক যে কনসেপ্টের সাথে আসলে আমাদের মিলে না। আধুনিক যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমরা এইভাবে চিন্তা করি না। মধ্যযুগের মতো আবার ভূমি দখল, সম্পদ দখল, খনিজ দ্রব্য দখলের জন্য সেই রাষ্ট্রকে বা সেই সরকারকে নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা, সেইটাও একটা বিষয়। একজন শাসককে আধুনিক সময়ে ধরে নিয়ে যাওয়া সহজ হলেও সেই দেশটাকে শাসন করা ততটা সহজ না। সেই দেশ কে শাসন করবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ। ভেনেজুয়েলার আছে দীর্ঘ এক লড়াই সংগ্রামের ইতিহাস। তারা ৩০০ বছরেরও বেশি সময় ধরে স্পেনীয়দের উপনিবেশ ছিল। ১৯ শতকের শুরুতে যে সকল স্পেনীয় উপনিবেশ প্রথম বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করেছিল, তার মধ্যে এই ভেনেজুয়েলা অন্যতম। এখানে লড়াই করেছেন সাম্রাজ্যবাদ বিরোধী নেতা সিমন বলিভার, এখানে লড়াই করেছেন হুগো চ্যাভেজ। সুতরাং যারা সেই দেশে জনগণের জন্য লড়াইকে উজ্জীবিত করেছেন, তাদের রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গিয়ে সেই দেশে আরেকটা সরকার বসিয়ে জনগণের উপর শাসন ক্ষমতা প্রয়োগ করা, এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করছি।